সাঁচি থেকে 10 কিলোমিটার আগে দারুণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। উনি বিবাহ করেছিলেন কাছেই বিদিশা নগরীর এক বণিকের কন্যা মহাদেবীকে। সেই সূত্রে সাঁচি ছিল ওনার শ্বশুর বাড়ির স্থল। এখানে যে শুধু বৌদ্ধ স্তূপ ছিল তা নয়, এখানে কিন্তু বৌদ্ধ ধর্মচর্চার সাথে সাথে বৌদ্ধ তত্ত্ব সম্পর্কে, বৌদ্ধ দর্শন সম্পর্কে পড়াশোনাও হতো। আমি এখন দাঁড়িয়ে আছি এই উদয়গিরি পর্বতের সবথেকে উল্লেখযোগ্য যে গুহা নম্বর 5, তার সামনে। বর্তমানে ভারত সরকার 200 টাকার নোটের পিছনে এই সাঁচি স্তূপের দক্ষিণ গেটের ছবি দিয়েছেন। এটি হলো 3 নম্বর স্তূপ, যেটি খ্রিস্টপূর্ব 2য় শতকে তৈরি হয়েছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমরা আছি মধ্যপ্রদেশে এবং আমাদের মধ্যপ্রদেশ সিরিজের প্রত্যেকটি পর্ব আলাদা আলাদা করে আমরা দিচ্ছি আপনাদের সামনে, উপস্থাপন করবার চেষ্টা করছি মধ্যপ্রদেশকে আমাদের চোখ দিয়ে। আজ আমরা ঘুরে দেখব মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাঁচি বা সাঁচি স্তূপ। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মাণ করেছিলেন এই সাঁচি স্তূপ, যা ভোপাল তথা ভারতবর্ষের গর্ব। ভোপাল থেকে 45 কিলোমিটার দূরে এই সাঁচি স্তূপ ভ্রমণের সমস্ত গল্প থাকবে আজকের ভিডিওতে, তাই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, যদি ভিডিওটা দেখার পর মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। চলুন তাহলে সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক আজ সাঁচি ভ্রমণের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম ভোপাল। আজকে ভোপালে আমাদের সেকেন্ড ডে, 11 অক্টোবর 2025, আর এখন ঘড়িতে সময় ঠিক সকাল 10টা। আমরা আমাদের হোটেল সুরিয়া থেকে বেরিয়ে এখন প্রথমে ব্রেকফাস্ট করব, তারপর আজকে যাব সাঁচিতে। সাঁচি ছাড়াও সাঁচির রাস্তায় আরও যেটা পড়বে এবং আরও একটা এখানকার বিখ্যাত জায়গা আমাদের দেখার ইচ্ছা আছে। দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারি। চলুন এখন বেরিয়ে পড়া যাক ব্রেকফাস্টের জন্য। আজ ব্রেকফাস্টের জন্য আমরা যাচ্ছি এখানকার বিখ্যাত মনোহর ডেয়ারি অ্যান্ড রেস্টুরেন্টে। হোটেল থেকে বেরিয়েই একটা শেয়ার অটো নিয়ে নিলাম, মাথাপিছু 10 টাকা ভাড়া দিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মনোহর ডেয়ারিতে। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। নিয়েছি একটা ছোলে বাটুরে, দুটো এরকম বড় বড় পুরি দিয়েছে, তার সাথে এই হচ্ছে ছোলা, তার সাথে পেঁয়াজ লঙ্কাটা হচ্ছে এইরকম। আর একটা জিনিস ভালো লাগছে, চাটনি দিয়েছে। চাটনিটার জায়গাটা খুব সুন্দর, এই ঢাকা দেওয়া। একটু টেস্ট করে বলি, ছোলে যেটা দিয়েছে দেখে খুব রিচ লাগছে, কালারটা একদম মাটনের ঝোল যেন মনে হচ্ছে। গুড, খুবই ভালো। কিন্তু আমার স্পেশাল অর্ডার ছিল এইটা, বোম্বে গ্রিল স্যান্ডউইচ। দেখতে খুব সুন্দর, দারুণ করে সাজিয়ে দিয়েছে। স্যান্ডউইচটাকে 4 ভাগে কেটে ভাগ করে এটা একটু খাই। কিউট দেখতে, কালারফুলও। এটা দারুণ সুন্দর, একদম ফ্রেশ। ভেতরে আলু, ক্যাপসিকাম, পনির, সুইটকর্ন, গাজর, পেঁয়াজ, অনেক কিছু দেওয়া আছে, চিপস দিয়েছে। এই দিয়ে মোটামুটি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব আপনাদের সাথে, আবার এরপর দেখা হচ্ছে। ঘড়িতে সময় হয়েছে 10:50, চলে এসেছে আমাদের গাড়ি। খাওয়া দাওয়া সেরে আমরা এবারেই গাড়ি করে সোজা বেরিয়ে যাব সাঁচির উদ্দেশ্যে। ভোপাল থেকে সাঁচির দূরত্ব প্রায় 46 কিলোমিটার। আমাদের যেতে ঘন্টাখানেক সময় লাগবে। আর গতকাল আমরা যে দাদার সঙ্গে ঘুরেছিলাম, ওনার সাথে ওনার গাড়িতে করেই আজকে আমরা ঘুরে দেখব সাঁচি। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক।
শহুরে যানজট থেকে কিছুটা বেরিয়ে আসতেই দুপাশের সবুজে মোড়া কালো পিচের রাস্তা পেলাম। আর এই রাস্তা ধরে এগোতে এগোতেই সামনে চলে এলো 146 নম্বর ন্যাশনাল হাইওয়ে। আসলে এইখান থেকে রাস্তাটা অনেকগুলো দিকে ভাগ হয়ে গেছে। এই যে সোজা রাস্তাটা ডান দিক থেকে বাঁদিকে চলে গেছে, এটি কিন্তু আসলে ভোপাল বাইপাস, যেটা বাঁদিকে চলে গেছে শ্যামপুরের দিকে, আর ডান দিকের রাস্তা এখান থেকে চলে গেছে সোজা ভোজপুরের দিকে। এটা আসলে একটা স্টেট হাইওয়ে, হাইওয়ে নাম্বার 46। আর আমরা ন্যাশনাল হাইওয়ে 146 ধরে এগোতে লাগলাম সাঁচির দিকে। আচ্ছা, আমরা কিন্তু ভোপাল থেকে সাঁচি যাওয়ার জন্য যে গাড়িটি বুক করেছিলাম নন এসি বুক করেছিলাম। চাইলে আপনারা এসি গাড়ি বুক করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে। তবে আমরা নন এসি গাড়ি বুক করেছিলাম তার কারণ ওয়েদার ভীষণ মনোরম ছিল। এই 26-27 ডিগ্রি আবহাওয়া এবং সুন্দর মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই এসি গাড়ির প্রয়োজনীয়তা আমরা কিন্তু একেবারেই অনুভব করিনি। সাঁচি যাওয়ার পথে সাঁচি থেকে 10 কিলোমিটার আগে দারুণ সুন্দর একটা জায়গায় চলে এসেছি। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি এখন কর্কট ক্রান্তি রেখার ওপরে, মানে ট্রপিক অফ ক্যান্সার। আমরা সবাই ভূগোল বইয়ে পড়েছি যে পৃথিবীর উত্তর গোলার্ধে 23 ডিগ্রি 26 মিনিট 22 সেকেন্ডে একটি কাল্পনিক রেখা আছে যেটিকে বলা হয় কর্কট ক্রান্তি রেখা, এবং 21শে জুন এই উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখার ওপরে সূর্যের রশ্মি সরাসরি লম্বভাবে পড়ে। তো সেই কর্কট ক্রান্তি রেখা এই ভোপালের ওপর দিয়ে গেছে। এখানে দুটো কাল্পনিক লাইন করে দেওয়া রয়েছে একেবারে রাস্তার পাশে। এই ট্রপিক অফ ক্যান্সার, এটা কিন্তু দারুণ সুন্দর। আমি প্রথম এই কর্কট ক্রান্তি রেখা এরকম দেখলাম ক্রস করছে কোনো একটা জায়গায় রাস্তার ওপর দিয়ে। এটা দারুণ সুন্দর লাগলো আমার কাছে জায়গাটা এবং রাস্তাটা, মানে এতক্ষণ যে রাস্তা ধরে আমরা এলাম এটা তো খুব সুন্দর। রাস্তার বাঁ দিকে ওখানে একটা বোর্ড করে দেওয়া রয়েছে এবং ওই যে লাইনটা এটা কিন্তু পুরো এই রাস্তাটা ক্রস করেছে। রাস্তার ওপরেও এই ইমাজিনারি লাইনটা রয়েছে। এই লাইনটা কোনাকুনিভাবে রাস্তা ক্রস করে এই দিকে চলে এসেছে। এই দিকেও একটা সেম বোর্ড করে দেওয়া রয়েছে এবং তার সামনেও এই ইমাজিনারি লাইনটাকে পাথর দিয়ে করে দেওয়া রয়েছে। এই গেছে একেবারে কোনাকুনিভাবে এই কর্কট ক্রান্তি রেখা এই রাস্তার ওপর দিয়ে। এটা ভীষণ ফ্যাসিনেটিং লাগছে আমার কাছে। এই প্রথম কোনো জায়গায় কর্কট ক্রান্তি রেখার দর্শন পেলাম। অ্যাকচুয়ালি এটা তো পুরোটাই কাল্পনিক একটা ভৌগোলিক অবস্থান, কিন্তু তাও এইভাবে এটা দেখা খুবই আনন্দদায়ক আমাদের সকলের কাছেই। ভারতবর্ষের মোট 8টি রাজ্যের উপর থেকে এই কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া রয়েছে। আমরা যে মেইন রোড ধরে আসছিলাম সেই মেইন রোড ছেড়ে এবার আমরা ডান দিকের রাস্তায়, মানে একদম সাঁচির কাছাকাছি চলে এসেছি। সাঁচির রাস্তায় ঢুকলাম, মানে যে রাস্তা দিয়ে এলাম ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 146। আর এখন আমরা যাচ্ছি সাঁচি যে স্তূপ আছে সেই স্তূপের রাস্তায়। এটা ভেতরের রাস্তা। ঘড়িতে সময় 12টা 20। আমরা দাঁড়িয়ে আছি সাঁচি বুকিং কাউন্টারের সামনে। আচ্ছা, এই জায়গায় 3টে জিনিস রয়েছে আমার চারপাশে। আমার ডান হাতে একটা পার্ক রয়েছে, এটা হচ্ছে সাঁচি জাহ্নবী দ্বীপ বুদ্ধা পার্ক, যেটা 2019 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা একটা থিম বেসড পার্ক। চাইলে আপনারা এই পার্কটা ঘুরতে পারেন। আর এই দিকে আছে এটা হচ্ছে সাঁচি যে মিউজিয়াম, সেই মিউজিয়ামটা। আর দূরে একটা বাংলো দেখা যাচ্ছে মিউজিয়াম সংলগ্ন চত্বরেই, ওটা হচ্ছে স্যার জন মার্শালের বাংলো। আর ঠিক তার পাশে এইখানে রয়েছে বুকিং কাউন্টারটা, যেখান থেকে আমরা এখন টিকিট কেটে নেব সাঁচি স্তূপের জন্য। এই বোর্ডে রয়েছে এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টাইমিং এবং এখানকার টিকিট রেটস। এটা একবার দেখে নিন, তারপর যাব টিকিট কাউন্টারে। আচ্ছা, এখানে প্রবেশের জন্য 40 টাকা মাথাপিছু টিকিট লাগবে, ফরেনারদের জন্য 600 টাকা লাগবে। প্রতি শুক্রবার এটা বন্ধ থাকে। এখানে অফলাইন টিকিট কাউন্টারের যেমন কাউন্টার রয়েছে, অনলাইনের জন্য এখানে স্ক্যানার রয়েছে, কিউআর কোড স্ক্যান করে আপনারা যেতে পারেন। এখানে মনুমেন্টসের জন্য 40 টাকা করে টিকিট, আর মিউজিয়ামে ঢুকতে গেলে আলাদা 5 টাকা করে টিকিট লাগবে।
আমি অনলাইনে টিকিট কেটে নিলাম। অনলাইনে কিন্তু আমার 35 টাকা করে পড়লো পার হেড। আর টিকিট কাউন্টারের পর এখান থেকে আরও 768 মিটার রাস্তা, আপনারা গাড়ি থাকলে গাড়ি নিয়েই যেতে পারেন। আর এটার ওপেনিং টাইম হচ্ছে প্রত্যেক দিন সানরাইজ টু সানসেট। আমরা চলে এসেছি ভোপাল থেকে প্রায় 46 কিলোমিটার দূরে রায়সেন জেলার ওয়ার্ল্ড ইউনেস্কো সাইট সাঁচিতে। এই যে 768 মিটার রাস্তাটা ধরে আমরা এলাম, এই রাস্তাটিও ভীষণ সুন্দর এবং একটি পাহাড়ের ওপরে এই সাঁচি স্তূপ অবস্থিত। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়ি পার্কিং করে এবার আমরা মেইন যে সাঁচি স্তূপ সেইখানে প্রবেশ করব। প্রবেশদ্বার দিয়ে ঢুকলে প্রথমেই একদম চোখের সামনে চলে আসবে ইতিহাস বইয়ের পাতা এবং সেখানে একদম ডান দিকে যে স্তূপটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই জায়গার প্রথম এবং প্রধান স্তূপ। সম্রাট অশোক যখন চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন এবং বুদ্ধদেবের মৃত্যুর পর ওনার ছাই ভস্মকে সংরক্ষিত করার জন্য উনি বেছে নেন এই বিদিশা হিল বা সাঁচি হিলের মাথার এই সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গাকে। কারণ এই জায়গা সমস্ত এই ভোপালের বা সমস্ত এই বিদিশা অঞ্চলের পপুলেশন থেকে দূরে ছিল, শান্ত ছিল, নিরিবিলি ছিল। সেই কারণে এই জায়গাকে উনি বেছে নেন বুদ্ধের সেই ছাইবর্ষকে সংরক্ষণ করার জন্য। কলিঙ্গ যুদ্ধের পর যখন অশোক ধর্মাশোকে পরিণত হলেন এবং ওনার মধ্যে থেকে সমস্ত ক্রুয়েলটি বা সমস্ত সেই ভাব চলে গেল, তখন উনি ভারতবর্ষের নানান জায়গায় এরকম বুদ্ধ স্তূপ, স্তম্ভ এইগুলো তৈরি করতে লেগেছিলেন। তবে এই সাঁচি তার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য, কারণ এটি হলো অশোক নির্মিত প্রথম স্তূপ যেটি উনি এইখানে নির্মাণ করেছিলেন। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোক এই স্থানে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। তবে এই সাঁচির সাথে কিন্তু মৌর্য সম্রাট অশোকের আরও একটি সম্পর্ক রয়েছে। উনি বিবাহ করেছিলেন কাছেই বিদিশা নগরীর এক বণিকের কন্যা মহাদেবীকে। সেই সূত্রে সাঁচি ছিল ওনার শ্বশুর বাড়ির স্থল এবং সেই জন্য এই জায়গাকে উনি বেছে নিয়েছিলেন প্রথম বুদ্ধ স্তূপ নির্মাণ করবার জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি এই সাঁচি স্তূপের প্রথম যে তোরণ, সেই তোরণটির সামনে। এই রকম 7টি তোরণ রয়েছে এই সমগ্র স্তূপের চারিদিকে, যেগুলি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রাজা সাতকর্ণ। এবং এর গায়ে যেমন বুদ্ধের জীবনের এবং মৌর্য ইতিহাসের নানান ইতিহাস বর্ণিত রয়েছে। একদম উপরে দেখতে পারবেন একটি নারী মূর্তি রয়েছে ত্রিভঙ্গ মূর্তিতে, যেটি তৎকালীন সময়ের প্রসপারিটি এবং ইউথকে রিপ্রেজেন্ট করছে। এবং এই পুরো তোরণটির গায়ে প্রত্যেকটি ধাপে প্রত্যেকটি আলাদা আলাদা চিত্রকে বর্ণনা করা হয়েছে। যেমন কোথাও বোধি বৃক্ষের তলে সমগ্র সন্ন্যাসীরা বসে ধ্যান করছেন, তাদের সমস্ত মুখের অবয়ব, তাদের চুল সব কিছুকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আবার অন্যদিকে দেখা যায় যে নগরপাল বা দ্বারপাল দাঁড়িয়ে রয়েছেন তোরণের সামনে। সেই নগরপালের সমস্ত অলংকার থেকে শুরু করে চুলের স্টাইল থেকে শুরু করে সব কিছু কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে পরিলক্ষিত হচ্ছে। এখানে আবার একটি বোধিবৃক্ষ রয়েছে, তার উপরে সম্রাট ঘোড়ার পিঠে চেপে যাচ্ছে, তার উপরে রয়েছে নানান নগরপালেদের বিবরণ, তার উপরে রয়েছে হাতি। এইখানে এই দরজায় কিন্তু প্রত্যেকটি জিনিস একেবারে আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে। এবং তারপর এর ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু ভিতরের চিত্রটি এই রকম। আর ভিতরে প্রবেশ করবার পরে রয়েছে বুদ্ধদেবের এইরকম একটি পদ্মাসনে বসা মূর্তি, যেখানে মাথাটি নেই তবে সমগ্র দেহটি রয়েছে। আর এই পুরো স্তূপটা চক্রাকারে আমাদেরকে পরিক্রমণ করতে হবে। এই প্রদক্ষিণ পথের চারদিকে বিভিন্ন ভঙ্গিমার এরকম 4টি বুদ্ধদেবের মূর্তি রয়েছে। পরিক্রমণ করতে করতে আমরা চলে এসেছি 3 নম্বর তোরণের কাছে। এই সম্রাট অশোক কিন্তু সেই সময়ে বিভিন্ন জায়গায় অশোক স্তম্ভ এবং অশোক চক্র নির্মাণ করেছিলেন। তো সেই রকম একটি অশোক স্তম্ভ এই তোরণের দুদিকে দেখতে পাওয়া যায়। এবং শুধু তাই নয়, অশোক স্তম্ভ ছাড়াও এই তোরণের দেওয়ালেও কিন্তু বিভিন্ন দেওয়াল চিত্র বর্ণনা করা রয়েছে।
এই যে সিংহ তোরণ দেখালাম এর ঠিক পাশে এইখানে এই যে বড় স্তম্ভটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে অশোক স্তম্ভ, যেটি সম্রাট অশোক নিজে নির্মাণ করেছিলেন। তবে এই অশোক স্তম্ভের মাথাটি এখানে আর নেই, এটিকে ভেঙে ফেলা হয়েছে। তৎকালীন সময়ে কোনো একজন স্থানীয় মানুষ আখের রস তৈরির জন্য এই অশোক স্তম্ভটিকে ভেঙে ফেলেন এবং এটি এখন এই পাশে যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। আচ্ছা, এই স্তূপ কিন্তু বারংবার আঘাতপ্রাপ্ত হয়েছে এবং এই স্তূপকে বারবার ধ্বংস করবার চেষ্টা করা হয়েছে। প্রথমবার এই স্তূপ ক্ষতিগ্রস্ত হয় শুঙ্গ বংশের সম্রাট পুষ্যমিত্র শুঙ্গের দ্বারা। তবে তারপরে পরবর্তীতে তার ছেলে বা তার সন্তান অগ্নিমিত্র শুঙ্গ এই স্তূপটিকে সংস্কার করেন এবং উনি কিন্তু বাইরে আরও অনেক কাজ করান। তারপরে নবাব শাহজাহান বেগম ওনার মনে হয় যে এই স্তূপের মধ্যে হয়তো অনেক ধন সম্পত্তি লুক্কায়িত রয়েছে, সেই কারণে উনি লর্ড কানিংহামকে দায়িত্ব দেন এই স্তূপটিকে ভাঙবার জন্য। এবং সেই সময়ে এইখানে কিন্তু এই স্তূপটি ভাঙা হয়। আপনারা দেখতে পারবেন এইখানে স্তূপের গায়ে সিমেন্টের কিছু দাগ রয়েছে। এই জায়গা থেকে কিন্তু স্তূপটা ভেঙে ফেলা হয়েছিল এবং এরকম ভাঙা ধ্বংসপ্রাপ্ত বা ভগ্নপ্রাপ্ত অবস্থায় বেশ কিছুদিন এইখানে স্তূপটি ছিল। এরপরে লর্ড কার্জন, যিনি ভারতবর্ষের বিভিন্ন এই ধরনের স্মৃতিসৌধ এবং স্তূপগুলিকে রক্ষণাবেক্ষণের কাজ করতেন, উনি এটা গিয়ে রানীকে বলেন, শাহজাহান বেগমকে বলেন ঠিক করে দিতে। কিন্তু সেই সময় তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা যিনি ছিলেন তিনি বলেন যে একজন মুসলিম রানী কিভাবে একটা বৌদ্ধ স্তূপকে সংরক্ষণ করবেন। তো এই কথাটি খুব স্বাভাবিকভাবেই নবাব শাহজাহান বেগমের গায়ে লাগে। তো ওনাদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়। সেই সময়ে নবাব শাহজাহান বেগমের রাজদরবারে একজন বাঙালি বিপিন বিহারী ঘোষাল নামে এক ভদ্রলোক ছিলেন। তিনি ব্যাপারটিকে মধ্যস্থতা করে মিটিয়ে দেন এবং রানীর কাছ থেকে বেশ কিছু পরিমাণ অর্থ সংগ্রহ করে এই স্তূপটিকে সংস্কারের কাজ করেন। এবং এইদিকে লর্ড কার্জন তৎকালীন ইংল্যান্ডের রানীর কাছে দরবার করে এই স্তূপের জন্য প্রায় 15,000 পাউন্ড জোগাড় করেন এবং এই সমস্ত টাকা দিয়ে এই স্তূপটিকে কিন্তু পুনরায় আবার সংস্কার করা হয়। যে অশোক স্তম্ভটি কিছুক্ষণ আগে দেখালাম তার যে ভাঙা অংশ, এইখানে সেই ভাঙা অংশের বেশ কিছুটা রাখা আছে। আর যে অশোক স্তম্ভের মাথাটি, সেই মাথাটি রাখা রয়েছে মিউজিয়ামে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই স্তূপের পূর্ব তোরণের সামনে। এই যে প্রত্যেকটি তোরণ আমি দেখাচ্ছি, এই তোরণগুলি কিন্তু প্রতিটা একটি পাথরের ওপর খোদাই করে বানানো হয়েছে। চিন্তা করুন, আজ থেকে প্রায় 2000 বছর আগে শিল্পীদের কারিগরি এবং দক্ষতা এবং তাদের সৃষ্টিশীলতা কতখানি গভীর এবং সুনিপুণ ছিল যে তারা এইভাবে এত সুন্দর পাথরের উপর খোদাই করে প্রত্যেকটি ঘটনাকে বর্ণনা করেছেন। এইখানে দেখা যাচ্ছে একজন মহিলা, গর্ভবতী মহিলা, এবং উনি স্বপ্ন দেখছেন সাদা হাতি। এবং তারপরে রাজ্যবাসীর মধ্যে একটা শোরগোল পড়ে যায় যে সাদা হাতিকে স্বপ্ন দেখেছেন মানে নিশ্চয়ই মহান কোনো ব্যক্তি জন্ম নিতে চলেছে। এবং তারপর সম্রাট অশোকের জন্ম হয় এবং বোধি বৃক্ষের তলায় উনি মোক্ষ লাভ করেন এবং এখানে সবাই সেই বোধি বৃক্ষের চারপাশে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম জানাচ্ছেন। এরকম অদ্ভুত সমস্ত দৃশ্যপটকে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি তোরণের দেওয়ালে এবং এই প্রত্যেকটি তোরণ কিন্তু একটি পাথরের ওপরে নির্মাণ করা। প্রতিটি তোরণের গায়ে এই যে দ্বাররক্ষী রয়েছে, এক একটি তোরণের দ্বাররক্ষীর বেশভূষা, তাদের অলংকার, তাদের হাতের অস্ত্র, তাদের চুলের ধরন সব কিছু কিন্তু আলাদা। ফ্যাসিনেটিং, তাই না?
দ্বারের উল্টো দিকে এখন আমরা চলে এসেছি এই অঞ্চলের মন্দির নাম্বার 45-এর সামনে। এই অঞ্চলে কিন্তু বেশ কয়েকটি মন্দির, স্তূপ এই সমস্ত পাওয়া যায়। তার মধ্যে কয়েকটি মন্দিরই উদ্ধার করা গেছে। এখন এই যে মন্দিরটি আপনারা দেখছেন, এটি হলো মন্দির নাম্বার 45। এখানে সমস্ত রুইন্স পড়ে আছে, সমস্ত ভগ্নাবশেষগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন। আর এই হলো মন্দির চত্বর। আর এই দিকে রয়েছে মনেস্ট্রি নাম্বার 47। এই যে মনেস্ট্রি চত্বরে আমরা দাঁড়িয়ে আছি, এই মনেস্ট্রি চত্বরের মাঝখানে রয়েছে এখানকার মূল মন্দির। অর্থাৎ এখানে যে শুধু বৌদ্ধ স্তূপ ছিল তা নয়, এখানে কিন্তু বৌদ্ধ ধর্মচর্চার সাথে সাথে বৌদ্ধ তত্ত্ব সম্পর্কে, বৌদ্ধ দর্শন সম্পর্কে পড়াশোনাও হতো। এবং এই চত্বরে বেশ কয়েকটি ঘেরা জায়গা দেখা যায়, সেগুলি আমি পরে দেখাচ্ছি। আগে মূল মন্দির চত্বরটি দেখে নিন। মন্দির চত্বরের সামনেটা অনেকটাই ভগ্নপ্রায় এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও বর্তমানে মন্দির গাত্রে কিন্তু এখনও সেই তৎকালীন সময়ের শিলালিপি এবং খোদাই করা নানান ধরনের কারুকার্য পাথরের ওপর লক্ষ্য করা যায়। ৪৫ নম্বর মন্দিরের পাশে এই যে চত্বর রয়েছে, একেবারে তার দেওয়ালের পাশে ডান দিকে রয়েছে দারুণ সুন্দর পদ্মাসনে উপবিষ্ট বুদ্ধের একটি মূর্তি। যদিও মূর্তিটি অনেকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তবে এখনও বুদ্ধের মুখের সেই প্রশান্তি এবং তার পিছনে পদ্মের যে নকশা কাটা পাথর রাখা রয়েছে সেটা কিন্তু অভূতপূর্ব সুন্দর। এখানে এই যে ছোট ছোট ঘরগুলি রয়েছে, এগুলো এখানে উপবিষ্ট সমস্ত ছাত্রদের এবং বৌদ্ধ চর্চাকারী সমস্ত মানুষদের থাকার জন্য ব্যবস্থা। এবং এখানে থাকাকালীন ছাত্ররা পড়াশুনো করতেন, তারা কিন্তু এইখানকার তৎকালীন সময়ের যারা আঞ্চলিক প্রধান ছিলেন তাদের সাহায্যতেই এইখানে পড়াশুনো করতেন এবং এইখানকার সমস্ত খরচ চলতো। সেই সময় আমরা কিন্তু কোনো এমন রাজার কথা ইতিহাসে পাই না, কোনো মূল কোনো মানুষের কথা পাই না যে যার নাম থেকে এখানে কোনো সাহায্য এসছে। বরং এইখানকার আঞ্চলিক প্রধান যারা ছিলেন তারাই এই জায়গাকে এবং এই স্থানকে বৌদ্ধ চর্চার জন্য সাহায্য দান করতেন। এখন আমরা এসেছি ৪০ নম্বর মন্দিরের ধ্বংসাবশেষের কাছে। এই মন্দির একেবারেই ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। কতগুলো স্তূপের নিচের অংশটুকু ছাড়া এই মন্দিরের এখানে আর কিছুই নেই। এটি হলো মন্দির নাম্বার ৪০। এখন আমরা এসেছি মনেস্ট্রি নাম্বার 38-এর সামনে। এইখানে এই মনেস্ট্রির চারপাশে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ। সে কক্ষের উপরিভাগ ভেঙে গেছে এবং নিচের অংশটি এইভাবে এখানে রয়েছে। এখন যেটি আপনারা দেখছেন এটি হলো মনেস্ট্রি নাম্বার 37। একদম মনেস্ট্রি নাম্বার 38-এর পাশেই রয়েছে ৩৭ নম্বর মনেস্ট্রি। এই সমগ্র চত্বরটি ঘুরে দেখতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে এবং যদি আপনার এগুলি সম্পর্কে সম্যক ধারণা এবং ইতিহাস সম্পর্কে আকর্ষণ না থাকে সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় এসে আপনি অতটা উপভোগ করবেন না। তবে যদি এই প্রত্যেকটি জায়গাগুলি সম্পর্কে খুঁটিয়ে জানতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে গাইড ভাড়া নিতে পারেন। তবে গাইড চার্জ আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ৮০০ টাকা থেকে শুরু হচ্ছে গাইড চার্জ, সেটা ১ থেকে ৪ জন ব্যক্তি এবং কতক্ষণ সময় আপনারা এর মধ্যে রয়েছে তার উপরে নির্ভর করছে। আমি গাইড চার্জের লিস্টটা দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলে একটা সম্যক ধারণা তৈরি হবে। মূল স্তূপের দক্ষিণ দ্বার থেকে আসলে এই চত্বরটি কিন্তু পুরোটাই বৌদ্ধ বিহার চত্বর। যে ছোট ছোট মনেস্ট্রি বা মঠগুলি আমি দেখালাম সেগুলো প্রত্যেকটি বেশিরভাগ এইখানে রয়েছে। এই প্রতিটি মনেস্ট্রির প্যাটার্ন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রত্যেকটি প্যাটার্ন প্রায় সেম, মানে বর্গাকার আয়তনের কয়েকটি ছোট ছোট কক্ষ রয়েছে চারপাশে এবং মাঝখানে একটি বেদি। যেহেতু উপরিভাগগুলো নষ্ট হয়ে গেছে, নিচের যে প্যাটার্ন সেটা কিন্তু প্রত্যেকটির প্রায় কাছাকাছি। তবে কোনো মনেস্ট্রির আয়তনে একটু বড়, কোনো মনেস্ট্রির আয়তনে একটু ছোট, তবে প্যাটার্নগুলো কিন্তু একদম একই রকম রয়েছে।
মূল স্তূপের দক্ষিণ দ্বার এবং পূর্ব দ্বারের মাঝখানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি টেম্পল নাম্বার 17-এর সামনে। এই যে এত মন্দির বা মঠ দেখছি, এগুলো কিন্তু সবই সম্রাট অশোক তৈরি করেননি, তার পরবর্তী সম্রাটরা গুপ্ত পিরিয়ডে, শুঙ্গ পিরিয়ডে তৈরি করেছেন। এইটি যেমন মনে করা হয় গুপ্ত পিরিয়ডে তৈরি, এবং এর ঠিক পিছনে রয়েছে স্তূপ নাম্বার 7, সেটিও একেবারে মাথাটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তবে এই টেম্পল নাম্বার 7-এর পিছনে আপনারা এই 7 নম্বর স্তূপটি দেখতে পারবেন, এটিও গোলাকার শেপে তৈরি। এটি হলো স্তূপ নাম্বার 7। দক্ষিণ গেটের একেবারে সামনে রয়েছে প্রার্থনা কক্ষের প্রবেশদ্বার। একদম দক্ষিণ গেটের অপোজিটে বা উল্টো দিকেই দেখতে পারবেন এরকম কতগুলো পিলার করে দেওয়া রয়েছে, এবং মনে করা হয় যে এই স্থানকে বা এই কক্ষকে যাতে সবাই মিলে একসাথে বসে প্রার্থনা করতে পারেন, সেই জন্যে সম্রাট অশোক তৈরি করেছিলেন। সম্রাট অশোক এখানে যে কটি জিনিস তৈরি করেছিলেন তার মধ্যে এই পিলার্স বা এই প্রার্থনা কক্ষের ঘরটিও অত্যন্ত উল্লেখযোগ্য। আগে এই উপরে কাঠের ছাউনি দেওয়া ছিল, কিন্তু এখন সেই কাঠের ছাউনিগুলি আর নেই। তবে এই স্তম্ভগুলি বা পিলারগুলি এখনও এখানে বেশ ভালোভাবেই রয়েছে। মৌর্য পরবর্তী সময়ে শুঙ্গরাজ পুষ্যমিত্র শুঙ্গের ধারণা হয়েছিল যে এই স্তূপের নিচে হয়তো মৌর্য সাম্রাজ্যের প্রচুর ধন সম্পত্তি লোকানো রয়েছে, এবং সেই কারণেই সম্রাট অশোক এই স্তূপ নির্মাণ করেছিলেন, এবং সেই লোভেই উনি কিন্তু এই স্তূপকে ধ্বংস করেছিলেন। এবং শুধু এই স্তূপটি নয়, এর পাশে যে 2 নম্বর এবং 3 নম্বর স্তূপটি রয়েছে ওগুলিকেও কিন্তু পুরোপুরি ধ্বংস করেছিলেন। তবে এই স্তূপটিকে পুরোপুরি ধ্বংস করতে পারেননি। তারপরে ওনার ছেলে অগ্নিমিত্র শুঙ্গ এই স্তূপটিকে শুধু পুনর্নির্মাণ করেছেন তাই নয়, এই স্তূপটির মাথায় দেখুন যে ছাতা আকৃতি রয়েছে, 3টি এরকম সোজা চ্যাপ্টা চাটু টাইপের দিয়ে ছাতা মতো করে দেওয়া রয়েছে। এটি কিন্তু এই সম্রাট অশোকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এবং এই স্তূপটিকে যাতে আর কখনো ভবিষ্যতে কেউ আক্রমণ না করে সেই জন্য সম্মান জানানোর জন্য উনি এটা করেছিলেন। এই 1 নম্বর স্তূপের চারিদিকের পরিবেশটি যেমন সুন্দর, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বেশ কতগুলি স্তূপ। সেগুলি দেখে নিয়ে এই সিঁড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি 1 নম্বর স্তূপের ওপরে। দেখে নিই এর ওপর থেকে ভিউটা ঠিক কীরকম আসে। আর ওপরে ওঠার পর এই ছবিটা দেখে ইতিহাস বইয়ের কথা নিশ্চয়ই একবার হলেও আপনাদের মনে পড়ছে। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাঁচি স্তূপকে সম্মান জানানোর জন্য বর্তমানে ভারত সরকার 200 টাকার নোটের পিছনে এই সাঁচি স্তূপের দক্ষিণ গেটের ছবি দিয়েছেন। এই যেটি 200 টাকার নোটের পিছনে থাকে, এক্স্যাক্টলি সেই দরজাটির সামনে বা সেই তোরণটির সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। তবে এখানে আপনাদেরকে একটা ফান ফ্যাক্ট বলি, 2000 বছরের পুরনো ইতিহাস দেওয়া হয়েছে 200 টাকা নোটের পিছনে। 1000 বছরের পুরনো ইতিহাস রানী কি ভাব, যার ছবি দেওয়া রয়েছে 100 টাকার নোটের পিছনে। 500 বছরের পুরনো ইতিহাস দিল্লির লালকেল্লা রয়েছে আমাদের 500 টাকার নোটের পিছনে। আর 14 শতকের ইতিহাস হাম্পি রয়েছে আমাদের 50 টাকার নোটের পিছনে। এই ফান ফ্যাক্টটা কিন্তু জানা ছিল না। এইবার চলুন, এই পশ্চিম গেটের ঠিক উল্টো দিকে আরও একটি জিনিস রয়েছে, সেটি আপনাদেরকে দেখাই। এটি ভীষণ ইন্টারেস্টিং। ওপর থেকে দেখলে আপনারা দেখতে পারবেন চারিদিকে ঘেরা ছোট ছোট অনেকগুলি জিনিস। এগুলো হচ্ছে আসলে জলাধার। এই পাহাড়ের মাথায়, মানে সাঁচি হিলের মাথায় অবস্থিত হওয়ার জন্য এইখানে জলের যেহেতু বেশ অভাব ছিল এবং জল বয়ে আনাও তৎকালীন সময়ে বেশ কষ্টসাধ্য ছিল, সেই জন্য প্রাকৃতিক উপায়ে জল সংরক্ষণের জন্য এখানে কিন্তু 7টি এরকম ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল, যেগুলো ছিল প্রাকৃতিক জলের আধার। বর্ষাকালে বর্ষার জলকে এইগুলির মধ্যে সংরক্ষণ করে রাখা হতো, যাতে সারা বছর সেগুলি এখানে উপস্থিত সমস্ত মানুষ ব্যবহার করতে পারেন। এবার আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে স্তূপ নাম্বার 2-এর দিকে যাচ্ছি, যা হলো এই অঞ্চলে স্তূপ নাম্বার 1-এর পরেই অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তূপ। যাবার পথেই দেখে নিলাম বিরাট বড় পাথরের এক দানপাত্র। কোনো ধনী মানুষ মনে করলে তৎকালীন সময়ের বৌদ্ধ ভিক্ষুদের এই পাত্রে দান করতে পারতেন। এরপরে আমরা সোজা রাস্তা ধরে চলে এলাম সাঁচির 2 নম্বর স্তূপটির কাছে। এই স্তূপটি সম্ভবত সাঁচির 1 নম্বর স্তূপের পরেই প্রতিষ্ঠিত হয়েছিল, মানে মৌর্য সাম্রাজ্যের সময় খ্রিস্টপূর্বাব্দ 323 থেকে 185 মধ্যে এই স্তূপ নির্মাণ করা হয়েছিল।
মনে করা হয় এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন অলঙ্করণ স্তূপ, তাই এই 2 নম্বর স্তূপকে জাতক চিত্রের জন্মস্থান হিসাবেও বিবেচনা করা হয়। প্রধান বা প্রথম স্তূপের উত্তর দ্বার, অর্থাৎ যে দ্বার থেকে আমরা প্রবেশ করেছি সেই দ্বারের বাঁদিকে চলে গেলে একেবারে নিচের দিকে পাবেন 2 নম্বর স্তূপ, এবং ডান দিকে রয়েছে 3 নম্বর স্তূপ, আর এর পিছন দিকে রয়েছে 4 নম্বর স্তূপ। এটি হলো 3 নম্বর স্তূপ, যেটি খ্রিস্টপূর্ব 2য় শতকে তৈরি হয়েছিল। এটি প্রথম স্তূপটির থেকে একটু ছোট সাইজে, আর এই সামনে এরকম একটি তোরণ রয়েছে, তোরণ দিয়ে ভিতরে প্রবেশ করলে রয়েছে গোলাকৃতি এরকম একটি স্তূপ, যার মাথায় একটি ছাতা রয়েছে। আমার পিছনে রয়েছে প্রথম স্তূপ, তার ঠিক এ পাশে 3 নম্বর স্তূপ, আর 3 নম্বর স্তূপের ঠিক পাশেই রয়েছে স্তূপ নাম্বার 4, মানে 4 নম্বর স্তূপ। এই বিরাট বড় চত্বর ঘুরতে আপনার বেশ কিছুটা সময় লাগবে। এই চত্বরের ডান দিকে রয়েছে এখানকার কার্যালয়, আর এর সাথে সংলগ্ন রয়েছে টয়লেট, খাবার জল, বেবি কেয়ার, সব কিছুর ব্যবস্থা। আর এখানে ছোট্ট একটা পার্ক মতো করে দেওয়া রয়েছে, এখানে কয়েকটি খরগোশ, রাজহাঁস দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে, এটাও বেশ ভালো লাগছে। ঠিক এর পিছনের রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি কেভ নাম্বার 32 এর দিকে। পাথর দ্বারা গঠিত এই ধরনের গুহা কিন্তু এই চত্বরে আর খুব একটা চোখে পড়েনি, তবে মনে করা হয় যে এই ধরনের গুহাগুলির মধ্যে তৎকালীন সময়ে বৌদ্ধ সন্ন্যাসীরা ধ্যান করতেন। আবার অনেকের মতে পুঁথি বা অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে সঞ্চয় করে রাখবার জন্যে এরকম গুহাগুলি নির্মাণ করা হয়েছিল। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতায় এই লাইনগুলি পড়েছিলাম অনেক ছোটবেলায়, কিন্তু তার মর্মার্থ সঠিকভাবে অনুধাবন করতে পারিনি। আজ এই জায়গায় এসে বুঝতে পারলাম কবি কেন তার নায়িকার সৌন্দর্যকে বিদিশা এবং শ্রাবস্তির সাথে তুলনা করেছিলেন। আমি এখন দাঁড়িয়ে আছি সাঁচি স্তূপে, আর সাঁচি স্তূপের এক জায়গা থেকে সমগ্র বিদিশা নগরীকে এভাবেই দেখা যাচ্ছে। এই বিদিশা নগরীর সৌন্দর্যকেই কবি দেখেছিলেন তার স্বপ্ন সুন্দরীর চুলের মধ্যে, এবং মুখে এঁকেছিলেন শ্রাবস্তির কারুকার্য, অর্থাৎ যে কারুকার্যগুলি আমরা দেখলাম এতক্ষণ সাঁচি স্তূপের বিভিন্ন তোরণের গায়ে এবং স্তম্ভের গায়ে, সেই কারুকার্যগুলিকে তুলনা করা হয়েছে কবির নায়িকার সৌন্দর্যের সাথে। সাঁচি স্তূপ থেকে বেরোনোর পর ঠিক তার পাশেই রয়েছে মহাবোধি সোসাইটি অফ শ্রীলঙ্কার চেতিয়াগিরি বিহার। চাইলে আপনারা এই জায়গাটিও দেখে নিতে পারেন। খুব সুন্দর এই জায়গায়, ঘুরতে বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি মিনিট 5-এর মধ্যেই দর্শন হয়ে যাবে। সাঁচি স্তূপ দর্শন করে এখন আমরা চলে এসেছি সাঁচি মিউজিয়ামের সামনে। মিউজিয়ামে প্রবেশের জন্য কিন্তু আলাদা করে আবার টিকিট কাটতে হলো, 5 টাকা করে মাথা পিছু খরচ। আর এই মিউজিয়াম শুক্রবার করে বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। মিউজিয়াম চত্বরে প্রবেশ করবার পরে এই ডান দিকে রয়েছে স্যার জন মার্শাল হাউস, আর এই দিকে হচ্ছে মূল মিউজিয়ামটা। এই মিউজিয়াম চত্বরের একটি অন্যতম আকর্ষণীয় বস্তু হলো শেহর জেলার পাঙ্গুরারিয়া অঞ্চল থেকে আনা এই ছাতাটি, যেটি মিউজিয়ামের উঠানে এইভাবে রাখা রয়েছে, প্রতিস্থাপিত করা রয়েছে। আর ঠিক এর পিছন দিকেই যে বাংলো প্যাটার্নের বাড়িটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে স্যার জন মার্শালের বাড়ি। এই স্যার জন মার্শাল হচ্ছেন সেই ব্যক্তি যিনি ওই বিখ্যাত বিতর্কিত মন্তব্যটি করেছিলেন যে নবাব শাহজাহান বেগম কি করে এই সাঁচি স্তূপের দায়িত্ব নেবেন বা রক্ষণাবেক্ষণ করবেন মুসলিম হয়ে। এবার আমরা এই আর্কিওলজিক্যাল মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব। এই মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা দেখাতে পারলাম না। তবে মেন আকর্ষণ হচ্ছে যে সাঁচি স্তূপের অশোক স্তম্ভের যে সিংহ মূর্তিটি ভেঙে দেওয়া হয়েছিল, সেই সিংহ মূর্তি, এছাড়াও বিভিন্ন বৌদ্ধ মূর্তি, তাদের ভগ্নাবশেষ, বিভিন্ন দেবদেবীর মূর্তির ভগ্নাংশ রাখা রয়েছে এই মিউজিয়ামে। এখন ঘড়িতে সময় 4:25। আমরা লাঞ্চের জন্য এসেছিলাম একদম সাঁচি থেকে প্রায় 500 মিটার দূরেই এমপি ট্যুরিজমের গেটওয়ে রিট্রিটে, কিন্তু এখানে লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে। সেজন্য আমরা একটা চিকেন প্লেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। এটা 125 টাকা করে পড়ছে একটাই, মানে স্যান্ডউইচ এরকমভাবে কেটে দিয়েছে টমেটো কেচাপ দিয়ে। এটা খেয়ে একটু চা খেয়ে তারপরে এখান থেকে আমরা চলে যাব উদয়গিরি, এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো আমরা দেরি করব না, তাড়াতাড়ি লাঞ্চ সেরে, মানে লাঞ্চ মানে একটু স্ন্যাক্স নিয়ে নিই, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব।
আমরা যাচ্ছি এই অঞ্চলের স্বল্প পরিচিত কিন্তু অপূর্ব সুন্দর একটি গুহা দর্শন করতে, যার নাম হলো উদয়গিরি কেভস। সেই গুহার সাথে চলুন, সেখানে গিয়েই না হয় বিস্তারিত পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। সাঁচি থেকে উদয়গিরি যাবার রাস্তাটা যে কি সুন্দর তা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। দুপাশে দুর্দান্ত সিনিক একটা রাস্তার মধ্যে থেকে এখন আমরা চলে এসেছি উদয়গিরি গুহার সামনে। বাঁদিকে দেখা যাচ্ছে সবুজ পরিবৃত উদয়গিরি পাহাড়, আর এইখানে কালো পিচের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি তার দিকে। আর এই 900 মিটার মতো রাস্তাই বাকি রয়েছে, কিন্তু এই সাঁচি থেকে উদয়গিরি পর্যন্ত রাস্তাটা অসম্ভব সুন্দর। এখানে আসার সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস, কারণ স্বভাবতই ওয়েদার এখানে গরম। তবে এই জায়গায় আসতে হবে বর্ষাকালে। বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। আমরা চলে এসেছি উদয়গিরি গুহায়। এই উদয়গিরি গুহা খ্রিস্টীয় 3য় থেকে 5ম শতকের প্রথমার্ধে তৈরি হয়েছিল এবং মূলত 20টি পাথর কেটে 20টি গুহায় শিব এবং বিষ্ণুর নানান রকম মূর্তি, নানান রকম অবতার রাখা রয়েছে এবং তাদেরকে উপাসনা করার জন্যই এই উদয়গিরি তৈরি হয়েছিল। এখন আমি দাঁড়িয়ে আছি 19 নম্বর গুহার সামনে। এই 19 নম্বর গুহায় বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্মাকে, ভিতরে কিন্তু একদম ভিতরে যাওয়া যাবে না, এখান থেকে আপনি এই বাইরে থেকে দেখতে হবে অন্ধকার ভিতরটা। এই উদয়গিরিতে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য লাগছে মাথা পিছু 20 টাকা করে। আমি অনলাইনে টিকিট কাটলাম, অফলাইনে টিকিট কাটলে মাথা পিছু 25 টাকা করে লাগবে। আর ক্যামেরার জন্য এখানে চার্জ লাগছে 25 টাকা, ভিডিও ক্যামেরার জন্য। স্টিল ক্যামেরা বা মোবাইলের জন্য কোনো চার্জ লাগছে না। আচ্ছা, মূলত এখানে 20টা গুহা রয়েছে এবং 20টা গুহাতেই কিন্তু শিব এবং বিষ্ণুর নানান অবতারকে পাথরকে খোদাই করে স্থাপিত করা হয়েছে এবং সেগুলিকেই একটা সময় উপাসনা করা হতো। বিদিশা জেলায় অবস্থিত এই উদয়গিরি কিন্তু পর্যটকদের কাছে অতটা জনপ্রিয় নয়, যদিও এর ঐতিহাসিক তাৎপর্য কিন্তু মারাত্মক। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটি হলো উদয়গিরি পাহাড়। তার এই নাম কেন দেওয়া হয়েছে? কারণ একটা সময় এই যে কর্কটক্রান্তি রেখা দিয়ে আমরা ক্রস করে এলাম, যেহেতু বছরের একটা সময়ে 21শে জুন বিশেষ করে সূর্যের রশ্মি এই জায়গায় একেবারে সোজাসুজি লম্বভাবে পড়ে, সেই কারণে উদয় হচ্ছে সূর্য উদয়, সূর্য উদয়ের রশ্মি এখানে পড়ায় এর নাম হয়েছে উদয়গিরি। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই উদয়গিরি পর্বত এবং এই মন্দিরগুলি তৈরি করেছিলেন বলে মনে করা হয়। তবে উদয়গিরি বলতে আমাদের বাঙালিদের মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হলো পুরী বা উড়িষ্যার উদয়গিরি খণ্ডগিরি। এরপর রাজগিরেও একটি উদয়গিরি পাহাড় আছে, তবে তার থেকে কিন্তু এই উদয়গিরি সম্পূর্ণই আলাদা এবং এর নামকরণ এবং ধর্মীয় বৈশিষ্ট্য একদমই অন্যরকম। এই পর্বতকে অনেক জায়গায় বা অনেক শিলালিপিতে বিদিশাগিরি নামেও পাওয়া যায় এবং সেই নামের অর্থ মনে করা হয় বিষ্ণুর পায়ের কাছে যে পাহাড় রয়েছে। তো মতবাদ যাই হোক না কেন, এই জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর এবং এখানে যে মূর্তিগুলি রয়েছে সেগুলোর কিন্তু যে তাৎপর্য এবং যে সৌন্দর্য, এটা আপনি ভারতবর্ষের আর অন্য কোনো মূর্তিতে আপনি দেখতে পারবেন না। এখন দাঁড়িয়ে আছি এই উদয়গিরি কেভসের সবথেকে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য যে গুহাটি, তার পাশে। এইখানে এই গুহার গায়ে রয়েছে একদিকে মা দুর্গার এইরকম গুহাচিত্র বা পাথরে খোদাই করা মা দুর্গা। অসম্ভব সুন্দর লাগছে মাকে এখানে দেখে। এখানে 10 হাত রয়েছে, ত্রিশূল রয়েছে, মায়ের মুখ রয়েছে, শুধু অসুরের মুখটা নষ্ট হয়ে গেছে। আর এই গুহারই আরেক প্রান্তে বা আরেক দিকের দেওয়ালে রয়েছে গণেশজির এরকম একটি মূর্তি। আমরা এখন এসেছি গুহা নাম্বার 7-এর সামনে, কেভ নাম্বার 7, যেটাকে স্থানীয় মানুষেরা তাওয়া কেভ বলে থাকেন। তাওয়া কেভ কেন বলেন? এই গুহার মাথায় রয়েছে তাওয়ার মতো বা চাটুর মতো গোল চাকতি একটা ছাউনি, সেই কারণে এই কেভটিকে বলা হয় তাওয়া কেভ। আমি এখন দাঁড়িয়ে আছি এই উদয়গিরি পর্বতের সবথেকে উল্লেখযোগ্য যে গুহা নম্বর 5, তার সামনে। এই গুহাচিত্র বা এই দেওয়াল পাথর খনন করে যে সৃষ্টি তৈরি করা হয়েছে সেটা শুধু চোখে আপনারা দেখুন। আমি এক এক করে বলছি
সামনে দেখতে পারবেন বিষ্ণুর অবতার রয়েছে, বরাহ অবতার, যার মুখটি শুয়োরের মতো, পুরো শরীর হচ্ছে মানুষের মতো, গলায় রয়েছে বৈজয়ন্তী মালা। তার বাঁদিকে মানে তার ডান দিকে লক্ষ্মী দেবী দাঁড়িয়ে রয়েছেন এবং মুখ থেকে উনি একটি নারী শরীর দেখা যাচ্ছে যার মাথাটি নেই, ও ভূদেবীকে বার করছেন। ভূদেবীকে কোথা থেকে বার করছেন? সমুদ্রের তলা থেকে, যেখানে তাকে হিরণ্যকশিপু নিয়ে গিয়েছিল। এবং সমুদ্রের তলায় এখানে রয়েছে সাপ এবং শেষ নাগ দেবতা, তিনি নমস্কার জানাচ্ছেন বরাহ অবতারকে। এবং তার পিছনে রয়েছেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পিছনে তার ছেলে বীরসেন। ঠিক আছে, এবং এই সবটাই কিন্তু রয়েছে জলের নিচে। এইখানে দেখুন বায়ুদেব রয়েছেন, এই সমুদ্রের ঢেউ বোঝানো হয়েছে দেওয়াল চিত্রের ওপরে। এখানে গঙ্গা দেবী রয়েছেন এবং এই যে পুরো লাল রঙের দেওয়ালটা দেখা যাচ্ছে, এখানে 4টে লাইন রয়েছে। 4টে লাইনের মধ্যে ওপরের 2টো লাইন হচ্ছে দেবতারা, মানে দেবতারা বিষ্ণু দেবতাকে নমস্কার জানাচ্ছেন, প্রার্থনা করছেন যাতে ভূদেবীকে উদ্ধার করা যায়। এবং নিচের 2টি লাইন হচ্ছে ঋষিদের, মানে কিভাবে আলাদা করা হয়েছে, এই যে ঋষিগণদের যে লাইন, সেখানে প্রত্যেকের কিন্তু দাড়ি রয়েছে, ঋষিদের যে দাড়ি থাকে লম্বা দাড়ি রয়েছে, এবং ওপরে রয়েছে দেবগণ, প্রত্যেকে মিলে প্রার্থনা করছেন। এবং সবার ওপরে ছোট্ট একটা পাথরের উপরও রয়েছে ভগবান মহাদেব, উনি গরুর ওপরে বসে রয়েছেন। ভগবান মহাদেবের একটি ছোট মূর্তি রয়েছে এবং এই দিকে ওই দেবগণ এবং ঋষিগণের পুরো লাইনটা কন্টিনিউড হচ্ছে। এই পুরো পোর্শনটা এখানে কিন্তু পাথর খোদাই করে তৈরি করা হয়েছে এবং এই যে সমুদ্রের তলদেশকে দেখানো হয়েছে, এই সমুদ্র তলদেশ বোঝানোর জন্য এখানে দেওয়ালের গায়ে যে ঢেউগুলো ইভেন করা হয়েছে সেগুলো পর্যন্ত কিন্তু এখনও রয়ে গিয়েছে। মানে এত অদ্ভুত সুন্দর একটা ঘটনা, সেটাকে এইভাবে দেওয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা, পাথর খোদাই করে তুলে ধরা, অবিশ্বাস্য সুন্দর। আমি জানি না যে এইখানে এতদিন কেন আমি আসিনি, এটা মানে বিস্মিত মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতন। কেভ নাম্বার 6-এর একেবারে পাশে রয়েছে কেভ নাম্বার 5। প্রথমে এখানে 9 দেবী রয়েছে, মানে দেবীর 9টা রূপ এবং তার মূর্তি রয়েছে। ঠিক তার পাশে মূল যে গুহা, সেখানে যদি আসি, প্রথমেই রয়েছে মহিষাসুর মর্দিনীর একটি মূর্তি, অসাধারণ সুন্দর একটি মূর্তি, যেখানে দেবীর ডান পা রয়েছে মহিষের মাথার ওপর। এখানে মহিষের শিংটাও পরিষ্কার বোঝা যাচ্ছে, ত্রিশূলটা পেটে গুজে দিয়েছে, পেটের মধ্যে রয়েছে এবং পিছনের পাটা হাত দিয়ে এখানে ধরে রেখেছেন। তো অসাধারণ সুন্দর এই মহিষাসুর মর্দিনীর মূর্তির পাশে রয়েছে বিষ্ণু ভগবানের এরকম একটি সুন্দর মূর্তি। তার পাশে দ্বাররক্ষীর একটি মূর্তি করা রয়েছে, তার দারুণ ডিটেইলিং রয়েছে। এপারেও একটি দ্বাররক্ষী রয়েছে, তার পাশে আরেকটি বিষ্ণু ভগবান এবং এপারে রয়েছে বাল গণেশ বা ছোট গণেশ, গণেশের ছোটোবেলার একটি মূর্তি। এবং এই গুহার মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ, ছোট শিবলিঙ্গ এর ভেতরে রয়েছে। এখন আমরা আছি 3 নম্বর গুহার সামনে। 3 নম্বর গুহার মধ্যে রয়েছে কার্তিকজির মূর্তি। কার্তিকজির এইরকম মূর্তি কিন্তু ভারতবর্ষের খুব কম মন্দিরেই দেখা যায়। এইরকম একটি সুন্দর মূর্তি করা রয়েছে 3 নম্বর গুহার মধ্যে। 3 নম্বর কেভের পাশেই রয়েছে 4 নম্বর গুহা, অসাধারণ সুন্দর, এটিও আরেকটি গুহা এবং এই গুহাটিকে বলা হয় মিনাকারী গুহা বা মিনা গুহা। তার কারণ হচ্ছে এই গুহার যে দরজা, সেই দরজার চারিদিকে দেখতে পারবেন লাল রং রয়েছে এবং তার উপরে মিনাকারী কারুকার্য করা রয়েছে। এত বছরের পুরনো সেই কাজ কিন্তু এখনও যথেষ্ট বিদ্যমান এবং দুপারে 2টো দ্বারপালের মূর্তি রয়েছে, যদিও অনেকটাই ভগ্নপ্রাপ্ত। এবং এই গুহার মধ্যেই রয়েছে অসাধারণ সুন্দর এবং একেবারেই অন্যরকম একটি শিবলিঙ্গ, যে শিবলিঙ্গের মধ্যে রয়েছে মহাদেবের মুখ। এরকম শিবলিঙ্গ কিন্তু পৃথিবীর আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, এখন আমরা চলে এসেছি কেভ নাম্বার 12 নম্বর গুহাতে। সামনে রয়েছে বিষ্ণু নৃসিংহ অবতার মূর্তি, অনেকটাই অক্ষত অবস্থায় রয়েছে এবং এই মূর্তির দুধারে 2টো দ্বারপাল রয়েছেন এবং একেবারে বিষ্ণু অবতারের উল্টো দিকের দেওয়ালে রয়েছে লক্ষ্মী দেবীর একটি মূর্তি, ছোট। এখানে রয়েছে বিষ্ণুর শায়িত একটি মূর্তি, যার মাথায় রয়েছে শেষনাগ। নিচে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পিছনে রয়েছে ওনার সন্তান বা ওনার ছেলে বীরসেন। এইরকম শায়িত বিষ্ণুর কোষ্ঠী পাথরের মূর্তি আমরা দেখেছিলাম শ্রীরঙ্গপত্তনমে রঙ্গনাথ স্বামী টেম্পলে। আর এখন এখানে এসে এই শায়িত বিষ্ণুর মূর্তি এবং তার পাশে লক্ষ্মী দেবী
এবং নিচে চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখে সেই মন্দিরের কথা মনে পড়ে গেল। ভালো লাগছে এটা দেখে যে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ হাত দিয়ে স্পর্শ করতে না পারে। আচ্ছা, এইখানে কিন্তু পাথরের গায়ে বিভিন্ন জায়গায় এই ধরনের শিলালিপি দেখতে পাওয়া যায়। সময়ের কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু তাও বিভিন্ন জায়গায় এই শিলালিপিগুলি থেকেই কিন্তু ইতিহাসের পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং সেই ইতিহাসের নিদর্শন এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আচ্ছা, এখানে বললাম 20টা গুহা আছে বটে, তবে অনেক গুহাই ফাঁকা পড়ে আছে, দেখার মতন নেই। যেগুলো উল্লেখযোগ্য বা দেখার মতন রয়েছে আমি কিন্তু সব কটাই দেখিয়ে দিয়েছি। আপনারা এখানে আসলে মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা হাতে রাখবেন যদি জায়গাটিকে ভালোভাবে বুঝতে চান, উপলব্ধি করতে চান। তবে আমার পরামর্শ অবশ্যই একবার আসুন, ঘুরে যান, ভালো লাগবে অবশ্যই। আর আজ সারাদিন আমাদের ভোপাল থেকে এই সাঁচি এবং উদয়গিরি পর্বত ভ্রমণ করে আবার ভোপালে ফেরত যাওয়ার জন্য খরচ পড়লো গাড়িতে 1800 টাকা। এটা কিন্তু অফ সিজনের খরচ আমি বলছি। যদি আপনারা শীতের সময় আসেন সেক্ষেত্রে হয়তো খরচ আরেকটু বেড়ে যেতে পারে, তবে নেগোশিয়েট করে নেবেন গাড়িওয়ালা বা ড্রাইভার যিনি থাকবেন তার সাথে। আমি নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের নালন্দার ভিডিওতে আপনারা সবাই প্রচুর ভালোবাসা দিয়েছিলেন। আমার সাজেশন থাকলো আপনারা যদি সাঁচি বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই উদয়গিরি পাহাড় থেকে, এই গুহা থেকে ঘুরে যাবেন। আমার মনে হয় আজকের এই গল্প, আজকে সারাদিনের এই ভ্রমণ মানে আমার সারা জীবনের অন্যতম একটা দিনের অভিজ্ঞতা হয়ে থাকবে। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করে নেবেন, বন্ধু বান্ধব পরিবার পরিজনের কাছে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 যখনই আমি একটি করে ভিডিও দেব তার নোটিফিকেশন সোজা আপনার কাছে চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মধ্যপ্রদেশ সিরিজের আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। Snehal, Suvarna, Sarika. Please subscribe this channel. It is very nice. Thank you so much. Please subscribe. Please subscribe. Thank you.